স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। দর্শক, আজকে শেয়ার বাজারে এক ধরনের মিশ্র প্রবণতা আমরা দেখতে পেয়েছি। দুপুর 1টা নাগাদ শেয়ার বাজারে আমরা বেশ ভালো উত্থান দেখতে পেয়েছি। গত 4 দিনই ঢাকার শেয়ার বাজার আমরা বেশ ভালো অবস্থায় দেখতে পেয়েছি, কিন্তু দুপুর 1টার পরে আমরা শেয়ার বাজার এক ধরনের পতন দেখতে পারি এবং তারপরে আবারও বাজার কিছুটা ঘুরে এসেছে। এবং আজকের যে লেনদেনের অবস্থান, সেই অবস্থান কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শেষমেশ নেতিবাচক দিয়ে শেষ হয়েছে। 7 পয়েন্ট কমেছে, 7.9 পয়েন্ট কমে 5101.04 পয়েন্টে এই মুহূর্তে ডিএসই এক্স ইন্ডেক্সে আমরা সূচকের অবস্থান দেখতে পাচ্ছি। এবং এর বাইরে রয়েছে লেনদেনেরও একটা অবস্থান রয়েছে। এবং প্রথমে আমরা ডিক্লাইন দেখে নিই, যেটি বলছিলাম শেষে এসে নেতিবাচক হয়েছে। 170টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, 121টির দাম বেড়েছে, অপরিবর্তিত রয়েছে 97টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের অবস্থান। এবং শেষ যেটি দিয়ে আমরা শেষ করতে চাই, মার্কেট আপডেটটা শেষ করতে চাই, সেটি হচ্ছে লেনদেনের অবস্থান। লেনদেনের অবস্থান 413 কোটি 81 লাখ টাকার লেনদেন আজকে ঢাকার পুঁজিবাজারে হয়েছে। এবং এই দশকে পুঁজিবাজারের নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমরা এখন কথা বলবো মিডওয়ে সিকিউরিটিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশেকুর রহমানের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো। দর্শক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকের দিনে আপনার কাছে আমার একদম শুরুতে যে প্রশ্নটি জানা থাকবে, যেহেতু শেষ হলো, যারা বিনিয়োগকারীরা রয়েছেন বা যারা পুঁজিবাজার দেখছেন তারা জানতে চান যে আজকের দিনটা আসলে কেমন গেল। ধন্যবাদ। আমি মনে করি যে আজকের দিনটা একটা খুব ম্যাচিওর একটা মুভমেন্টের মধ্যেই ছিল, কারণ আমরা গত 5 কার্যদিবস দিবস থেকে কিন্তু আমরা দেখছি যে মার্কেটের একটা নতুন ধরনের পার্টিসিপেশন এসেছে নতুন বছরের পর থেকে। প্রথম সপ্তাহটা ওটা ফিল করা যায়নি, বাট এখন যেটা দেখা যাচ্ছে যে টার্নওভার আস্তে আস্তে বাড়ছে, এন্ড আই থিঙ্ক খুব ম্যাচিওরলি বাড়ছে, যে হঠাৎ করে আপনার 400 কোটি থেকে 600 কোটি, 600 কোটি থেকে 800 কোটি এরকম হচ্ছে না। সো ওভাবে যদি আমি দেখি ফ্রম আ মার্কেটস ওভারঅল পার্সপেক্টিভ, আই থিঙ্ক ইটস আ ভেরি ম্যাচিওর মুভমেন্ট। এন্ড কিছু সেক্টর রোটেশনও হচ্ছে, যেরকম আগে ফার্মাসিউটিক্যালে হয়তো বা অনেক লেনদেন হতো, তার অনুযায়ী ইন্স্যুরেন্সে হচ্ছে, এর আগে ব্যাংকে ছিল। সো দিস ইজ আ ভেরি ম্যাচিওর মার্কেট ইন দ্যাট সেন্স। অ্যাটলিস্ট কতদিন যায় এটা একটু দেখার বিষয়। But overall, I would say the sentiment is relatively good. Money is coming into the market, and I think market is poised to move on further up. এবার একটু ধরে একটা ইস্যু ভিত্তিক, মানে খাত ভিত্তিকে যেতে চাই। লিজিং প্রতিষ্ঠানগুলোর কথা যদি বলি, তাহলে নটান লিজিং প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক অবসায়ন করার এক ধরনের সিদ্ধান্তে গিয়েছে। দুটা বিষয় আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা নিয়ন্ত্রক, তারা বলেছে এই নটার মধ্যে যে 8টা রয়েছে তাদের অবসায়নের ক্ষেত্রে আসলে বিনিয়োগকারীদের কি হবে সেই ব্যাপারে এক ধরনের আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের দিকে গিয়েছে। এটি একটি। আর আমার দ্বিতীয় জানার ব্যাপার হচ্ছে প্রাইম ফিন্যান্স, যেটা আসলে অবসানের মধ্যেই রয়েছে, তার 36% আজকে তার বাই চেঞ্জ শেয়ারের দাম বেড়েছে। তো এই যেইগুলো অবসান হয়ে যাচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো আমরা কয়েকদিন ধরে লেনদেনে খুব ভালো অবস্থা দেখতে পাচ্ছি। এটি আসলে কারণ কি? তো আমি প্রথমে হয়তোবা বলবো যে বাংলাদেশ ব্যাংকের বা অ্যাটলিস্ট বিসেকের যে মুভটা, আমার কাছে মনে হয় যে এটা কোনোটুক ডিফারেন্ট না। যে জিনিসটা আমাদের যখন 5টি ব্যাংক ডিলিস্টেড হয়েছে, ক্লোজড আউট হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, এট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ব্যাংক ইজ এ সুপার রেগুলেটেড, অ্যান্ড লাইসেন্স সব কিন্তু বাংলাদেশ ব্যাংকের থ্রুতেই আসে। আপনি ব্যাংকের কথা বলেন, এনবিএফআই এর কথা বলেন, অবশ্যই বিসেক দেখবে ইনভেস্টরদের ব্যাপারে, ইনভেস্টর প্রোটেকশনের ব্যাপারে। সো বিসেক তার মুভটা করেছে, এন্ড এটা আমরাও বিলিভ করি যে ইফ দেয়ার ইজ এনি ফান্ডস দ্যাট ক্যান বি অ্যালোকেটেড টু শেয়ার হোল্ডার্স, ওটা করা উচিত। এটা নিয়ে আমরা যখন ব্যাংকগুলিকে ডিলিস্ট করা হচ্ছিল বা শাটডাউন করা হচ্ছিল, এটা নিয়েও তখন আমরা কথা বলেছি বাংলাদেশ ব্যাংকের সাথে। আমরাও বিভিন্ন মিডিয়া থ্রুতে, রিটেন লেটার্স, আমরা কিন্তু অনেক লবি করেছি। আনফরচুনেটলি ওটা কিছু হয়নি, হয়তো বা সামনে কিছু হতে পারে। একই কাজ কিন্তু বিসেক করছে, এন্ড ইট ইজ কোয়াইট লজিক্যাল যে অবশ্যই বিনিয়োগকারী জানতে চাবে যে প্রতি বছর তো আমরা যে ব্যালেন্স শিট দেখেছি, এগুলি তো রেগুলেটরি অ্যাপ্রুভ ছিল, বিসেক অ্যাপ্রুভ ছিল, বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ ছিল। এখন অল অফ আ সাডেন রেজিম চেঞ্জ হয়েছে বলে, নতুন সরকার এসেছে বলে আমাদের কি পুরো কোম্পানি কি দেউলিয়া হয়ে যাচ্ছে? সো বিনিয়োগকারীর জন্য এই কোয়েশ্চেন আসতে পারে। বাট নো ম্যাটার হোয়াট, রিয়েলিটি হলো আপনার যদি নেগেটিভ অ্যাসেট ভ্যালু থাকে, তখন কিন্তু বিনিয়োগকারী আলটিমেটলি কিছু ফেরত পায় না। সো এটা এখন একটা দেখার বিষয়। আপনার সেকেন্ড যে প্রশ্ন হচ্ছে কেন আমরা এইসব শেয়ারগুলির কিছু মুভমেন্ট দেখছি স্টক মার্কেটে, ইটস আ ভেরি স্পেকুলেটিভ মুভমেন্ট। যদি আপনার এই শেয়ারগুলি কমপ্লিটলি ডিলিস্ট যদি না হয়, তো অবশ্যই তাদের কোনো না কোনো ভ্যালু থাকতে পারে। সো ওই অনুযায়ী স্পেকুলেটর যারা চিন্তা করছে যে একটা অপরচুনিটি আমি নিতে চাচ্ছি,
যদি মনে করি এখন যে পজিটিভ একটা মুভমেন্ট চলছে, হয়তো বা বাংলাদেশ ব্যাংক কোনো ওয়েতে মেবি কম্পেনসেট করতে পারে শেয়ার হোল্ডারদেরকে। ইভেন দো আমার পার্সোনাল ওপিনিয়ন হলো তারা যদি ব্যাংকের শেয়ার হোল্ডারদেরকে কম্পেনসেট না করে, আমার মনে হয় না এনবিএফ এর শেয়ার হোল্ডারদেরকে কম্পেনসেট করবে। ইট ইজ জাস্ট অ্যান অপরচুনিটি। বাট এট দি এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন রিয়ালিটি হলো যে এখানে অ্যাকচুয়ালি কত টাকা বিনিয়োগ হচ্ছে, দি অ্যামাউন্ট যে টার্ন ওভারটা এটা খুবই অল্প। সো এখানে খুবই ক্ষুদ্র বিনিয়োগকারী বা খুব স্মল স্পেকুলেশন হচ্ছে। এটা আই থিঙ্ক ইটস পার্ট অফ দ্য মার্কেট। জি, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আমরা এই আপনি রেজিম চেঞ্জের কথা বলছিলেন। রেজিম চেঞ্জ হওয়ার পর এক ধরনের আর্থিক খাতের বিশেষ করে আর্থিক খাতের তথ্যগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশা এসেছে এবং অনেক ভুল তথ্য দিয়ে অনেক ঋণ নেওয়া হয়েছে এবং সেগুলো আমরা দেখেছি। এই মুহূর্তে আপনারা যারা ব্যবসা করছেন বা মার্কেট যারা ফলো করছেন, তারা তাদের তথ্য প্রকাশ করার ক্ষেত্রে কীরকম অবস্থায় রয়েছেন এবং সরকারের থেকে যে তদারকি আসলে সাধারণের পক্ষ থেকে আশা ছিল বা সবার পক্ষ থেকে আশা ছিল যে স্বচ্ছভাবে সব কিছু হোক, সেই স্বচ্ছতা নিশ্চিতে আপনি নিয়ন্ত্রক বা বাজার ব্যবস্থাপনা কেমন পরিবর্তন দেখতে পাচ্ছেন? একটা লম্বা সময় পার হলেও কতটুকু সংস্কার দেখতে পেলেন? এখানে একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হয়েছে যে আমরা ফাইন্যান্সিয়াল প্রফেশনাল যারা, আমরা কিন্তু অনেক আগে থেকে আমাদের মোটামুটি একটা ভালোই ধারণা ছিল যে এই ব্যাংকগুলি মানে সিচুয়েশন ভালো না, এনপিএল রেশিও ইজ মাচ হায়ার দ্যান হোয়াট দে আর রিপোর্টিং। এনবিএফআই দের ব্যাপারেও আছে, এগুলি আমরা পাবলিকলিও অনেক সময় অনেক মিডিয়াতে বলেন বা বিভিন্ন ফোরামেও আমরা এগুলি নিয়ে কথা বলেছি। এটা হলো আমাদের পারসেপশন ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখন এটা রিয়েলিটিতে চলে এসেছে। এখন যেটা দেখবেন যে অ্যাটলিস্ট গত 1 বছরের মধ্যে যত লিস্টেড কোম্পানি আছে, অনেক অনেক তো আমাদের অ্যাকচুয়ালি আন্ডার পারফর্মিং কোম্পানি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে। রিসেন্টলি আমি যেটা একটু খুব ভালো জিনিস নোটিস করেছি যে অডিটরদের কোয়ালিফাইড অপিনিয়নের পেজগুলি এখন অনেক বেড়ে গেছে, তাদের কোয়ালিফাইড অপিনিয়নের প্যারাগ্রাফ গুলি অনেক বেড়ে গেছে। সো সবচেয়ে আগে আমরা যখন একটা ব্যালেন্স শিট চেক করি, লিস্ট অডিট রিপোর্টটা দেখি, আমরা তখন ওই কোয়ালিফাইড অপিনিয়ন গুলো পড়া শুরু করি। আগে হয়তো বা 2-1 প্যারাগ্রাফ ছিল, এখন হয়তো বা 7-8 প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। সো ওভাবে যদি চিন্তা করে দেখেন যে চার্টার্ড যে অডিট ফার্ম, তারা কিন্তু খুব কেয়ারফুলি এখন অডিট করার চেষ্টা করছে। 100% যে করতে পারছে তা না, বিকজ আ লট অফ ইট ডিপেন্ডস যে ম্যানেজমেন্ট তাকে কতটুকু ইনফরমেশন দিচ্ছে, বাট তারা কিন্তু মানে এই কোয়ালিটি অফ অডিট কিন্তু আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে। আপনার যদি অডিট রিপোর্ট যদি অ্যাকুরেট থাকে, আপনার যদি ইনফরমেশন ডিসেমিনেশন যদি ডেমোক্রেটিক থাকে, তাহলে দেখবেন যে বাজারের জন্য ইটস ভেরি ইজি যে বিনিয়োগকারীকে পিক এন্ড চুজ করা, যে আমি কোন শেয়ারে বিনিয়োগ করবো, কোন শেয়ারে আমি বিনিয়োগ করবো না। আচ্ছা, একটু ভালো বললেন, কিন্তু হতাশার কি কোনো অবস্থান দেখতে পাচ্ছেন? মানে আমি এই প্রশ্নটা আপনাকে এই জন্যই করছি বিকজ এই সরকারের টেনিউরটা শেষের দিকে চলে এসেছে, সুতরাং একটা অ্যাসেসমেন্ট সবাই করছেন সবার সবার মতো করে। তো আমরা একটু বোঝার চেষ্টা করছি যে এই এই 16 মাসে ধরেন আপনাদের আশা ছিল যে মার্কেটে এই এই জিনিসটা হওয়া দরকার বা ওইটা ভালো, সেটা হলো না, এরকম কি কোনো কিছু চোখে পড়লো কিনা? ক্রিটিসাইজ যদি করতে চাই, ক্রিটিসিজমের অভাব হবে না, বিকজ আমার পয়েন্ট অফ ভিউতে মার্কেট শুধু 15 বছরের ইস্যু না, মার্কেট আমার মনে হয় অ্যাটলিস্ট 30 বছরের ইস্যু। উই আর আ ভেরি ওল্ড ব্রোকারেজ। সো আমরা অনেক ধরে নেন গভর্নমেন্টস দেখেছি, ইভেন বিসেক এর আগেও, বিসেক ফরমেশনের আগেও কিন্তু আমাদের ব্রোকারেজ লাইসেন্স ছিল, আমরা অপারেট করতাম। আমি যেটা বলবো যে আলটিমেটলি এট দি এন্ড অফ দ্য ডে আপনি যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে যদি রেগুলেটরি পজিশনে যদি না রাখেন, তাহলে কিন্তু এখন কারেন্টলি আমরা যেটা ফেস করছি এটাই হবে। বিকজ নর্মালি যেটা হয়েছে, যেরকম আমাদের ডিএসসি বোর্ডেও আমরা আগেও দেখেছি যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের কোনো ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বাররা থাকতো না। সো ওনাদেরকে প্রথমে 1 বছর 2 বছর যা সময় লাগতো ঢাকা স্টক এক্সচেঞ্জ কি, ক্যাপিটাল মার্কেট কি বোঝার জন্য। আই থিঙ্ক সরকারেরও এই একটা ইস্যু হয়েছে মানে ইট কামস টু দ্য কমিশন। কমিশন অনেক কিছুতে চেষ্টা করেছে, ওরা মনে করেছে যে উই উইল গো ফর পানিশমেন্ট ফার্স্ট অ্যান্ড কনকারেন্টলি আমরা রিফর্ম করার চেষ্টা করব। বাট ইন রিয়েলিটিতে আমি যদি চিন্তা করে দেখি ফ্রম আ ম্যাক্রো পার্সপেক্টিভ, বাংলাদেশে কতই বা রিফর্ম হয়েছে 5ই আগস্টের পর। সো আই থিঙ্ক আমি এভাবে বলবো যে দিস বিসেক হ্যাজ ট্রাইড এন্ড আই থিঙ্ক ওরা কন্টিনিউ করতে থাকবে। ইনিশিয়ালি হয়তো বা কিছু স্লোনেস থাকতে পারে, এটা কোয়াইট লজিক্যাল, বাট এর মধ্যে কিন্তু রিসেন্টলি বেশ কিছু রিফর্ম এসেছে, কিছু চেঞ্জ এসেছে। অ্যান্ড নো ম্যাটার হোয়াট, আপনি যত রিফর্মের কথাই বলেন, আপনার যদি ওভারঅল ইকোনমিক সিচুয়েশন যদি খারাপ থাকে, আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে যে বড় একটা গ্যাপ হয়ে গেছে, একটা বড় হোল যে হয়ে গেছে ইন দ্য ব্যাংকিং সেক্টর, এটা যদি ফিক্স না হয়, আপনি কিন্তু ক্যাপিটাল মার্কেট ফিক্স করতে পারবেন না। বিকজ ক্যাপিটাল মার্কেট কিন্তু ব্যাংকিং সেক্টরের থেকে সেপারেট না, দে আর বোথ অ্যালাইন। ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড মানি মার্কেট, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড ব্যাংকিং সেক্টর, অ্যান্ড ওইটা যদি ঠিক থাকে, আপনার ক্যাপিটাল মার্কেটে একটা ভালো ব্যবসা করতে পারেন।
আমরা আবার একটু নিটপিক করে অনেক কিছু বলতে পারি, বাট এট দি এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক গিভেন দ্য সার্কামস্টান্সেস দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট। এখন আমরা নতুন সরকারের জন্য মানে প্রত্যাশা আমাদের আরো বেশি। আচ্ছা, এবার আবার একটু আজকের দিনের বাজারে বা এই সপ্তাহের বাজারের দিকটা একটু নজর দিতে চাই। আপনার কাছ থেকে সংস্কার ইস্যুটা শুনলাম, দুই তিনটা প্রশ্ন শুনে নিলাম। এই সপ্তাহটা আমাদের বিনিয়োগকারীদের আমি বলবো যে একটা ভালো সময় গেল। আমাদের আসলে খুব ভালো দিন বেশি দিন থাকে না, আমাদের সাধারণ মানুষের সব দিকেই এক্সপেকটেশনটা এরকমই থাকে বা অভিজ্ঞতাটা এরকমই হয়। একটু জানতে চাই যে এখন এই যে মার্কেটটা গত 4টা দিন ভালো একটা দিন কাটালো, আজকে যদিও সূচকের অবনমন রয়েছে, বাট লেনদেন একটা ভালো অ্যামাউন্টে হয়েছে। সতর্কতা কি থাকবে সাধারণ বিনিয়োগকারীদের এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য? আমি মনে করি বিনিয়োগকারীরা অ্যাকচুয়ালি ইন্ডেক্সের দিকে না ফোকাস করে তারা টার্নওভারের দিকে ফোকাস করাটা উচিত। এটা মানে বছরের পর বছর বলে এসেছি, বাট ইন্ডেক্সটা ইজ আ ভেরি ইজি ওয়ে টু লুক অ্যাট। সো সবাই ইন্ডেক্সের দিকে তাকায়, বা আমি বলবো যে আপনাদের শত্রুতে আপনারাও অ্যাকচুয়ালি ইন্ডেক্সের থেকে টার্নওভারের দিকে ফোকাসটা করবেন। বিকজ টার্নওভারের অর্থটা কি? টার্নওভারের অর্থটা হলো ইনভেস্টর পার্টিসিপেশন। আপনার যত বেশি টার্নওভার হবে, মানুষজন পার্টিসিপেট করে। যদি পার্টিসিপেট বেশি করে, মার্কেট উঠুক বা না উঠুক, অ্যাটলিস্ট মার্কেটের লিকুইডিটি থাকবে, মার্কেটের একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকবে যে না, আমি বিনিয়োগ করব, বিনিয়োগে আমার লাভও হতে পারে, লসও হতে পারে। কেউ যদি কমপ্লিটলি বিনিয়োগই বন্ধ করে দেয়, যেখানে আমাদের টার্নওভার যদি 300 নিচে চলে আসে বা 400 কোটি টাকার নিচে চলে আসে, দ্যাট ইজ নট আ মার্কেট, দ্যাটস নট আ হেলদি মার্কেট এট অল। ওইখানেই সবচেয়ে বেশি ম্যানিপুলেশন হবে, ওইখানেই সবচেয়ে বেশি আপনার স্মল পেড আপ ক্যাপিটালের শেয়ারগুলি বাড়া শুরু করবে। এই যত টার্নওভার বাড়বে তত লার্জ ক্যাপে মুভমেন্ট আপনি দেখবেন, বিকজ বিনিয়োগকারী তখন একটা কনফিডেন্স পাবে। আমরা বলতে পারি যে বিনিয়োগকারী কি আগে কনফিডেন্স খুঁজবে তারপর বিনিয়োগ করবে, নাকি সে টার্নওভারের জন্য ওয়েট করবে? আমাদের পয়েন্ট অফ ভিউ ইজ ভেরি সিম্পল। ইউ ট্রাই টু ফাইন্ড গুড কোম্পানিজ। আপনি গুড কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন, আজ না কাল, কাল না পরশু, এটা কিন্তু একটা ভালো রিটার্ন পাবে। আর কোনো কারণে যদি আপনার রিটার্নটা একটু স্লো মনে হচ্ছে, এট দি এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু খুব টেনশনলেস একটা ইনভেস্টমেন্টের মধ্যে আপনি থাকতে পারবেন। আমাদের এখানে এখনো পর্যন্ত অনেক ভালো ভালো কোম্পানি আছে, which in our opinion, given বাংলাদেশের স্কেল অফ দ্য ইকোনমি, আমি মনে করি দে আর রিলেটিভলি মানে আন্ডার ভ্যালু। সো এইসব কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করে থাকেন, এদের প্রাইস বেশি ড্রাস্টিকলি ফলো করে না, আর যেগুলি ফলো করার পোস্ট ফ্লোর প্রাইসে পড়ে, ওইগুলি কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ইন আওয়ার অপিনিয়ন, যদি ইকোনমি ইজ বেটার ম্যানেজড, যদি ডিরেগুলেশন যদি হয়ে থাকে, আই থিঙ্ক স্টক মার্কেট আপনার শীঘ্রই কিন্তু খুব একটা পজিটিভ মোমেন্টামের দিকে আসা শুরু করবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান আমাদের সাথে ছিলেন, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ের সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। নিচে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।